বাবা রে বাবা, বড্ড খিদে পেয়েছে। খিদে আমার পেট একদম চো চো করছে। যাই, কোথাও গিয়ে দেখি খাবার সংগ্রহ করতে পারি কিনা। দুদিন থেকে তো অসুস্থ থাকার কারণে কোনো খাবারই সংগ্রহ করতে পারিনি। আজ তো আর কোনো বুদ্ধি দেখছি না আমি। এরপর রাজহাঁস খাবার সংগ্রহ করার জন্য বাইরে বেরিয়ে পড়ে। রাজহাঁস ছিল একটু খোঁড়া, তাই রাজহাঁসকে সবাই প্রতিবন্ধী হিসেবে চিনত, আর সবাই অনেক অবহেলা করত। রাজহাঁসের সাথে কেউ মিশত না। হাসি দিদি, ও হাসি দিদি, তুমি কি খাবার সংগ্রহ করতে যাচ্ছ নাকি? আমিও তো খাবার সংগ্রহ করতে বেরিয়েছি। চলো তাহলে একসাথে খাবার সংগ্রহ করতে যাই। দুজনে গেলে তাড়াতাড়ি আসা যাবে। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই হলে একটা অলক্ষী প্রতিবন্ধী। তোর মতো প্রতিবন্ধীর সাথে যদি আমি খাবার খুঁজতে যাই, তাহলে তো জীবনও খাবার খুঁজে পাবো না। তখন আমাকে না খেয়ে থাকতে হবে। তার থেকে ভালো তুই তোর মতো খাবার খুঁজতে যা। আমি কোনো তোকে নিয়ে যেতে পারবো না। আমাকে এভাবে কেন বলছো দিদি? আমি না হয় একটু প্রতিবন্ধী, তাই বলে তোমরা আমাকে অলক্ষী বানিয়ে দিলে? আমি কি ইচ্ছে করে আমার পা এমন করেছি নাকি? বলো আমাকে। এই যে শুরু হলো তোর একই ডায়লগ। শোন, তোর এত কথা কি আমি শুনতে চেয়েছি? বল। রোজ রোজ তোর এই কথা শুনতে শুনতে আমাদের ভাল লাগে না। যা তো যা। হাসি রাজহাঁসকে এভাবেই অপমান করে সেখান থেকে চলে যায়। সবাই আমাকে কষ্ট দেয়, আমার সাথে কেউ মিশতে চায় না। যাই, আমি বরং একাই খাবার খুঁজতে চলে যাই। রাজহাঁস একাই খাবার খুঁজতে চলে যায়। এভাবেই দিন কাটছিল। একদিন নদীর ধারে কিছু হাঁসেরা সাঁতার কাটছিল। এমন সময় সেখানে রাজহাঁস আসে সাঁতার কাটতে। রাজহাঁসকে দেখে বাকি হাঁসেরা ভীষণ রেগে যায়। এই থাম থাম বলছি। তুই কোথায় সাঁতার কাটতে এসেছিস শুনি? তুই দেখছিস না এখানে আমরা বাকি হাঁসেরা সাঁতার কাটছি? দিদি, তোমরা সাঁতার কাটছো বলে আমি কেন সাঁতার কাটতে পারবো না? আমাকেও সাঁতার কাটতে দাও। আমি কিছুক্ষণ সাঁতার কেটে এখান থেকে চলে যাব। এই, তুই কি আমাদের কথা বুঝিস না নাকি? তোকে বলেছি যে পরে সাঁতার কাটবি, তার মানে তোকে পরে সাঁতার কাটতে হবে। এত কথা আমরা বুঝি না। এখানে দাঁড়িয়েও থাকবি না। যা তো যা। হাসির কথা শুনে রাজহাঁস ভীষণ মন খারাপ করে আর সেখান থেকে চলে আসে। এভাবেই অবহেলায় তাদের দিন কাটছিল। ওই জঙ্গলেই একটি গরিব হরিণ আর তার স্ত্রী হরিণী বাস করত। তারা ছিল ভীষণ অসহায়। কি গো, তুমি এসেছো? তো কোনো ব্যবস্থা করতে পারলে টাকার? বলো তো আমাকে। না গো গিন্নি, কতজনের কাছেই তো গেলাম, টাকা ধার চাইলাম, কিন্তু কেউ আমাকে বিশ্বাস করলো না। আমাকে কেউ টাকা ধার দিতেও চায় না। আবার একটা কাজ চাইলাম, কিন্তু কেউ কাজও দিল না। তাহলে আমাদের কি হবে বলো তো? আমরা খাবারের টাকা জোগাড় করব কি করে? এদিকে বাড়ি একদম ভেঙে যাচ্ছে, তা ঠিক করবোই বা কি করে? আমি জানি না কিভাবে কি করব, আমি কিছুই জানি না। আজকের রাতটা না হয় না খেয়েই কাটিয়ে দেই। ঘরে যা আছে তা কাল সকালে রান্না করলেই হবে। ঠিক আছে, তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। হরিণ আর হরিণী হতাশ হয়ে যায়। তারা কি করবে না করবে কিছুই বুঝতে পারে না। এভাবেই দিন কাটতে থাকে। না, আর এভাবে বসে থাকলে হবে না। যে করেই হোক একটা কাজের ব্যবস্থা করতেই হবে। গিন্নি আমার জন্য অনেক কষ্ট করে, গিন্নিকে আর কোনো কষ্ট দেয়া যাবে না। এরপর হরিণ কাজের সন্ধানে বেরিয়ে পড়ে আর পশুদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কাজ চাইতে থাকে। বাগদাদা, ও বাগদাদা, তোমার তো অনেক বড় একটা দোকান। তুমি আমাকে তোমার দোকানে একটা কাজ দেবে গো? একটা কাজ পেলে আমার অনেক বড় উপকার হতো। না না, আমার কোনো কর্মচারীর দরকার নেই। আমার এই ছোট্ট দোকানেই আমি একাই কাজ করতে যথেষ্ট। তুই বরং অন্য কোথাও গিয়ে কাজ খুঁজে দেখ। যা, আমাকে আর বিরক্ত করিস না। দাদা, আমাকে বেশি টাকা মাইনে দিতে হবে না, আমাকে অল্প কিছু টাকা দিলেই হবে। প্রতিদিনের অর্ধেক মাইনে দিলেই হবে। দাও না দাদা কাজ, আমার যে ভীষণ দরকার। হরিণ হাত জোর করে বারবার অনুরোধ করতে থাকে, আর এত করে বলার পর বাঘের মনে সামান্য দয়া হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত জোর করে অনুরোধ করতে হবে না। আজ থেকে কাজে জয়েন করে ফেল। তবে শোন, কোনো কিছু চুরি করা যাবে না কিন্তু। যদি চুরি করেছিস তাহলে কিন্তু হাত একেবারে ভেঙে দিব। আর শোন, বেশি মাইনে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে দাদা, তুমি যেভাবে বলবে ঠিক সেভাবেই হবে। আমাকে শুধু সামান্য টাকা দিলেই হবে। এরপর হরিণ বাঘের দোকানে কাজ করতে থাকে।
এভাবে দিন কাটছিল। একদিন এক বানর বাঘের দোকান থেকে খাবার চুরি করে নিয়ে পালিয়ে যায়, আর সেই দায় এসে পড়ে হরিণের ওপর। এই শয়তান হরিণ, কাঙ্গালের মতো এসে আমার কাছে কাজ চেয়েছিলি। তোকে কাজ দিয়ে আমি ভুল করেছি। তুই কিনা আমার দোকানের খাবার চুরি করলি। আজ তো তোকে আমি মেরেই ফেলবো রে। বিশ্বাস করুন আমাকে দাদা, আমি কোনো চুরি করিনি। আমি যেখানে কাজ করে 2 টাকা রোজগার করি সেখানে আমি কিভাবে চুরি করব? আমাকে আপনি একটু বিশ্বাস করুন, আমি কোনো চুরি করিনি। ও আচ্ছা, ন্যাকামো শুরু করেছিস তাই না? চোরের আবার ধর্ম আছে নাকি? তবে রে, দাঁড়া। আমাকে মারবেন না মালিক, আমাকে আপনি মারবেন না, মারবেন না আমাকে। হরিণ এত করে অনুরোধ করার পরেও বাঘ কোনো কথা শোনে না। বাঘ হরিণকে মারতে মারতে কাছ থেকে তাড়িয়ে দেয়। হরিণ কাঁদতে কাঁদতে একটি গাছের নিচে গিয়ে বসে পড়ে। একটা মাত্র কাজ পেয়েছিলাম, সেটাও কিনা চুরির দায়ে হারিয়ে ফেললাম, তার সাথে এভাবে মারও খেলাম। এবার আমি চিকিৎসা করব কি করে, আর সংসারটা এবার কি করে চালাবো? ঠিক সেই সময় রাজহাঁস কাঁদতে কাঁদতে সেদিক দিয়ে যাচ্ছিল। রাজহাঁস হরিণকে কাঁদতে দেখে সেখানে দাঁড়িয়ে পড়ে। সে কি হরিণ দাদা, তুমিও কাঁদছো কেন? আরে কি, তোমার হাতের এই অবস্থা হলো কি করে? তোমার কি হয়েছে? তোমাকে আবার কটু কথা কে শুনিয়েছে বলো তো আমাকে। এরপর হরিণ তাকে সব কথা খুলে বলে। সব শুনে রাজহাঁসের অনেক মায়া হয়। আহারে, তুমি একদম কষ্ট পেও না, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। এবার তবে বাড়িতে গিয়ে বিশ্রাম করে নাও। রাজহাঁসের কথায় হরিণ বাড়িতে চলে যায়। এদিকে রাজহাঁস মনের দুঃখে নদীতে গিয়ে সাঁতার কাটতে থাকে। এভাবে দিন কাটছিল। একদিন সকালে রাজহাঁস যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, এমন সময় রাজহাঁসের সাথে বাকি হাঁসদের দেখা হয়। এই যে বলতে বলতে অলক্ষীটা চোখের সামনে চলে এসেছে। এই যে খোড়া প্রতিবন্ধী, তোকে কে বলেছে এখানে আসতে শুনি? এখন এই সাত সকালে তোর মুখটা যে দেখলাম, এখন তো আমাদের দিনটাই খারাপ যাবে। আমি তো জানতাম না যে তোমরা এখানে আসবে, ক্ষমা করে দাও আমাকে। রাজহাঁস ক্ষমা চাওয়ার পরও সবাই রাজহাঁসকে নানান কথা শুনিয়ে যায়। কেউ সহ্য করতে পারে না আমাকে, সবাই যেভাবে পারে আমাকে অপমান করেই যাচ্ছে। কেউ দেখতেই পারে না, এই জীবন রাখার থেকে না রাখাই ভালো। থাকবো না আমি আর এই জঙ্গলে। কি হয়েছে কি তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? রাজহাঁস পরীকে দেখে অবাক হয়ে যায়, আর কাঁদতে কাঁদতে পরীকে সব কথা খুলে বলে। তুমি একদম কাঁদবে না রাজহাঁস, একদম কাঁদবে না। তুমি প্রতিবন্ধী দেখে কখনো নিজেকে অন্যের থেকে দুর্বল ভাববে না। আমি আজ তোমাকে এমন ক্ষমতা দিব যে তুমি অন্যদের তুলনায় অতুলনীয় হয়ে যাবে। এরপর পরী রাজহাঁসের ওপর জাদু শক্তি করে। আজ থেকে তোমাকে আমি সোনার ডিম পাড়ার শক্তি দিলাম। আজ থেকে তুমি সোনার ডিম দিবে আর গরিব দুঃখীদের সাহায্য করতে পারবে। এসব বলে পরী চলে যায়, আর রাজহাঁস ভীষণ খুশি হয়। যাক বাবা, এবার আমি হরিণ দাদা আর হরিণী দিদিকে সাহায্য করতে পারবো। ওদের কষ্ট দেখে আমার ভীষণ কষ্ট হয়। এরপর রাজহাঁস হরিণ আর হরিণীর কাছে যায়, আর তাদের সবটা খুলে বলে। সবটা শুনে হরিণী ভীষণ অবাক হয়ে যায়। অবাক হইও না গো, আমি সত্যি বলছি। সেটা কাল সকালে তুমি বুঝতে পারবে, দেখে নিও। রাজহাঁসের কথা তারা দুজন বিশ্বাস করে, আর পরদিন সত্যি সত্যি রাজহাঁস একটি সোনার ডিম দেয়। আর সোনার ডিম দেখে তো তারা ভীষণ খুশি হয়। হরিণী দিদি, তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। তোমরা এই ডিম বিক্রি করে অনেক ধনী হতে পারবে, আর অন্যান্য গরিব পশুদেরও সাহায্য করতে পারবে। এরপর থেকে হরিণী আর হরিণের আর কোনো অভাব থাকে না। তারা নিজেরাও অনেক সুখে শান্তিতে দিন কাটাতো, আবার অন্যকেও সাহায্য করত। এই সব কিছু বাঘের নজরে আসে। কি ব্যাপার, এই হরিণ দুদিন আগেও আমার হাতের মার খেলো, সেই কিনা এখন অন্যকে সাহায্য করছে? ব্যাপারটা তো আমাকে দেখতেই হচ্ছে। এরপর বাঘ হরিণীদের উপর নজর রাখতে থাকে, আর রাজহাঁসের বিষয়ে সবটা জানতে পারে। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে কালকে রাতেই আমি প্রতিবন্ধীকে চুপ করে তুলে নিয়ে যাব, আর বাড়িতে নিয়ে গিয়ে বন্দি করে রাখবো।
এরপর বাঘ চুপি চুপি রাজহাঁসকে ধরতে আসে, আর অমনি সেখানে পরি চলে আসে। শয়তান বাঘ, তুই কিনা আমার জাদু করা হাঁসকে চুরি করতে এসেছিস? তবে রে দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি মজা আমি। না না, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন কাজ করব না। পালা রে বাঘ, পালা। এরপর বাঘ পালিয়ে যায়। ফিরোজপুর বনে অনেক পশু পাখির বসবাস ছিল। ওই বনের পশু পাখিরা খুবই স্বাধীনভাবে চলাফেরা করত। কিন্তু হঠাৎই ওই বনে এক মিচকে শিয়াল আর বাঘের আবির্ভাব হয়। আরে নানার বেটা মামু, এতদিন পর তোমার সাথে আমার দেখা। তা নানার বেটা মামু, তোমার এই চকরা বকরা গায়ে এত রক্ত লেগে আছে কেন? কাকে মার্ডার করে এলে, নাকি নিজেই রামদোলাই খেয়ে এসেছো? আর তোর এই বদ অভ্যাসটা গেল না রে। এত কথা কেন বলিস তুই? মার্ডার করতে পারি আর কোথায়, নিজেই তো মার্ডার হওয়ার হাত থেকে বেঁচে এসেছি। আরে ওই নদীর পাড়ে এক ছাগল তার 2 বাচ্চাকে নিয়ে বাস করে। তাদের খেতে গিয়ে তাদের মালিকের হাতের রামধোলাই খেয়ে এসেছি। তা তোর খবর কি? এ বনে কি শিকার আছে? আরে মামু, এ বনে তো শিকারের কোনো অভাব নেই, কিন্তু ধরা অনেক কঠিন। মামু, পাশে এক হাঁসের ফ্যামিলি বাস করে, কিন্তু ওই হাসি মহা চালাক। অনেকবার তার সাথে মিল লাগিয়েও তাকে আর তার ছানাদের খেতে পারিনি। এক কাজ করো, ওকে পরে দেখে নিব। তুমি যদি আমাকে এ বনের পশুদের খোঁজ এনে দিতে পারো, তাহলে আমি তোমাকে তাদের ধরে এনে দিব। তুমিও খেতে পারবে আর আমিও খাবো। কি বলো, পারবে তো খোঁজ দিতে? আমি আবার বেশি হাঁটতে পারি না, আমার আবার বাতের ব্যথা, তাই তোমাকে বললাম আর কি। আরে এটা কোনো ব্যাপার হলো? আমি আজ থেকেই বেরিয়ে পড়বো। কিন্তু ভাগ্নে, এখন যে বড্ড খিদে পেয়েছে, তোর কাছে কোনো শিকার থাকলে দে না, একটু খেয়ে নেই। ওই যে শুরু হয়ে গেছে, যেই না একটু রস করে কথা বলেছি অমনি খাই খাই শুরু হয়ে গেছে। দাঁড়া, তোকে খাওয়াচ্ছি। মামু, আমার ডেরাতে একটা কচি সাপ মেরে রেখেছি, ওটাকেই খেতে পারো। আহ, থু, আরে না না, আমি সাপ টাপ খাই না, আমার কোনো খিদে পাইনি ভাগ্নে। কথাটা শুনে আমার বমি পাচ্ছে। তাহলে ভাগ্নে, এখন আমি চলি, শিকার খোঁজার জন্য তো খোঁজ লাগাতে হবে নাকি? এই বলে বাঘ শিকার খোঁজার জন্য চলে যায়। আর ছোট ছোট প্রাণীগুলোকে ধরে শিকার করতে থাকে। একদিন একটি হরিণ মাঠে ঘাস খাচ্ছিল। হরিণকে দেখে বাঘ বলে, আরে বাহ, এত সুন্দর হরিণ! ছোট ছোট পিঁপড়ের মতো পাখিদের খেয়ে আমার পেটের এক কোনো ভরে না। এই হরিণটাকে যদি খেতে পারি, তাহলে 2 দিন আর আমাকে খাওয়ার চিন্তা করতে হবে না। কিন্তু তার জন্য তো এখনই মিসকেকে এখানে নিয়ে আসতে হবে। মিসকের তো আবার অনেক বুদ্ধি দিয়ে এই হরিণকে ধরে ফেলবে। বেটা হরিণ, তোকে আজ আমি খেয়েছি। এই বলে বাঘ মিচকে শিয়ালকে হরিণের কথা বলে। মিচকে হরিণের কথা শুনে বাঘের সাথে হরিণের কাছে যায়। আরে হরিণ বোন, তুমি আমাদের থেকে একদমই ভয় পেও না। আমরা তোমাকে ধরতে আসিনি, আমরা তোমাকে দাওয়াত করতে এসেছি। আমাদের মামুর বউ মামি গত সপ্তাহে ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাই তার নামে শ্রাদ্ধ করব। তোমাকে দাওয়াত রইল হরিণ বোন। হয়েছে হয়েছে, আর চাপা মারতে হবে না। আমি তোদের মতলব বুঝি না মনে করেছিস? ওই বাঘের তো বিয়েই হয়নি, বউ আবার এলো কোথা থেকে? আরে হরিণ বোন, তোমার পায়ের নিচ দিয়ে সাপ যাচ্ছে, মামু ধরো। হরিণ যেই না তার পায়ের দিকে তাকায়, অমনি বাঘ আর মিচকে শিয়াল হরিণকে ধরে ফেলে আর তাকে মেরে দুজন মিলে খেতে থাকে। আর এসব হাসি তার 2 ছানাদের নিয়ে দূর থেকে দেখতে থাকে। হাসি তখন দ্রুত তার ছানাদের নিয়ে তার আস্তানায় চলে যায়। আর ছানাদের বলে, শোনো শোনো ছানারা শোনো, এই মিচকে শিয়াল আমাদের উপর অনেক দিন থেকে নজর রেখেছে। এখন আবার বাঘকে তার খারাপ কাজের জন্য অ্যাড করে নিয়েছে।
আমাদের খুব সাবধানে থাকতে হবে। শোনো শোনো, আমি নদী থেকে তোমাদের জন্য মাছ আনতে যাচ্ছি। তোমরা আমি না আসা অবধি একদম গুহা থেকে বের হবে না, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে মামুনি, তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা দুই বোন একদম গুহা থেকে বের হব না। কিন্তু মামুনি, ওই শিয়াল আর বাঘের কাছ থেকে তুমিও দূরে থেকো। তুমি তো কত জায়গায় খাবার খুঁজতে যাও, তাই তুমিও সাবধানে থেকো মামুনি। এই বলে হাসির ছানা দুটো গুহার ভেতরে চলে যায়। পরের দিন সন্ধ্যাবেলা মিচকে হাসির গুহার সামনে চলে আসে। ও হাসি, তুমি কি যে রূপসী, মন চাই ময়না পাখির মতো বুকের পিঞ্জরে পুষি। ও হাসি, ওরে হাসি, কতদিন তোর পিছনে পিছনে ঘুরবো, তোকে কি কোনোদিনও আমার পেটের ভিতর ভরাতে পারবো না? সুইট হাসি আমার, চারিদিকে তো বেশ অন্ধকার, লুকিয়ে একটু হাসিকে দেখে আসি, বলা তো যায় না, খাওয়ার চান্সটা পেতেও পারি। এই বলে মিচকে শিয়াল চুপি চুপি হাসির গুহায় প্রবেশ করে। হাসি তার দুই ছানাকে নিয়ে ঘুমিয়েছিল। হাসির পাশে একটা কলসি রাখা ছিল। হঠাৎ মিচকের পা লেগে কলসিটি মাটিতে পড়ে যায়, আর তখনই হাসির ঘুম ভেঙে যায়। কে কে? আরে আরে, এই তো দেখছি মিচকে, তুই কি না আবারও এসেছিস আমার এখানে? ছানারা, ধারালো ছুরিটা নিয়ে আয় তো। আজ তো এর লেজ কেটে আমি পথের কুকুরকে খাওয়াবো। তোকে আমি অনেকবার ছাড় দিয়েছি, আর দেব না। তোর অত্যাচারে বনের সব ছোট্ট প্রাণীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, এমনকি রাতের বেলা শান্তি মতো ঘুমাতেও পারে না। হাসির মুখে এমন কথা শুনে মিচকে শিয়াল ভীষণ ভয় পেয়ে যায়, আর সেখান থেকে পালিয়ে যায়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। একদিন হাসির দুই ছানা তার মাকে বলে, মাম্মুনি, ও মাম্মুনি, আমরা তো অনেকদিন হলো নানুর বাড়িতে বেড়াতে যাই না। মাম্মুনি, চলো না নানুর বাড়ি থেকে একটু ঘুরে আসি। কিন্তু সোনামণিরা, তোমাদের নানুর বাড়িতে যেতে হলে তো নদী পার হতে হবে। কিন্তু এ সময় তো নদীতে অনেক পানি, আর শুনেছি নদীতে নাকি কুমিরাও আসা যাওয়া করে। এই অবস্থায় আমি তোমাদের নিয়ে কিভাবে নানুর বাড়িতে যাব বলো? মাম্মুনি, তুমি কুমিরকে নিয়ে একদম ভয় পেও না, কুমির তো আমাদের বন্ধু হয়। তুমি নদীর পাড়ে গেলে সেটা বুঝতে পারবে। হাসি তার ছানাদের কথা কিছুতেই ফেলতে পারলো না, তাই সে ওদের কথা মতো তাদেরকে নিয়ে নদীর পাড়ে যায়। আর ওই পথ দিয়ে যাচ্ছিল মিচকে শিয়াল। মিচকে তাদের সবাইকে একসাথে দেখে মনে মনে বলে, আরে বাহ, আজ এদের সামনে আমাকে ভালো রূপ ধারণ করতে হবে। আর যে করেই হোক এই দুই ছানা আর সুইট হাসিকে খেতেই হবে। এই বলে মিচকে শিয়াল তাদের সামনে যায়। হাসি মিচকে শিয়ালকে দেখে ভীষণ রেগে যায়, আর বলতে থাকে, কি ব্যাপার মিচকে, তুই কি না আবারও এসেছিস আমার ছানাদের খেতে? আরে না না হাসি, তুমি আমাকে ভুল বুঝো না, আমি তো তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তুমি আমাকে শত্রু না ভেবে বন্ধু ভাবতে পারো। আমি কথা দিচ্ছি, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, আমাকে বিশ্বাস করতে পারো। হাসিও মিচকের মধুর কথাগুলোকে বিশ্বাস করে নেয়, আর বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসলে আমার ছানারা তার নানুর বাড়িতে যাওয়ার জন্য বায়না ধরেছে, কিন্তু এত বড় নদীতে আমি তো একা ওদেরকে নিয়ে পার হতে পারবো না। আরে হাসি, এ নিয়ে তুমি একদম চিন্তা করো না। এক কাজ করো, তুমি একাই চলে যাও, আর আমি তোমার ছানাদের পিঠে করে পার করছি। যাও, তুমি আগে চলে যাও। মিচকের কথা মতো হাসি নদীতে নেমে পড়ে, আর যেই না নদীর মাঝপথে যায়, অমনি মিচকে হাসতে হাসতে বলে, ওরে বোকা হাসি, তুই সত্যি অনেক বোকা। এমনি কি সবাই বলে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে? আর আমার বুদ্ধি আছে বলেই সবাই আমাকে পণ্ডিত শিয়াল বলে। এখন আমি তোর ছানাদের পাপড় ভাজার মতো কর্মর করে খাবো।
এই বলে মিচকে হাসির ছানাদের ধরে খেয়ে ফেলে আর সেখান থেকে চলে যায়। হাসি নদীর পাড়ে এসে ভীষণ কান্না করতে থাকে। শয়তান মিচকে, তুই আমার ছানাদের খেয়েছিস? তুই কি ভেবেছিস হ্যাঁ আমি তোকে ছেড়ে দেব? তোর মৃত্যু খুব তাড়াতাড়ি হবে, এই আমি বলে দিলাম। এই বলে হাসি কাঁদতে কাঁদতে তার আস্তানায় ফিরে যায়। এভাবেই কেটে যায় আরো কিছুদিন। একদিন মিচকে রাতের অন্ধকারে হাসির গুহাতে যায় আর হাসিও তাকে গুহাতে দেখতে পায়। তারপর হাসি চুপি চুপি পেছন থেকে তার লেজে আগুন লাগিয়ে দেয় আর সাথে সাথে মিচকের পুরো শরীরে আগুন লেগে যায়। মিচকে আগুন নিয়ে দৌড়াতে দৌড়াতে তার পুরো শরীর একেবারে ঝলসে যায় আর সে মারা যায়। তারপর থেকে বনের সব পশু পাখি নির্ভয়ে চলাফেরা করতে থাকে।